প্রিয়াঙ্কা দেবী খুবই ভদ্রসভ্য একজন মহিলা ছিল, কিন্তু তার 4 বৌমা ছিল 4 রকমের। তাদের মধ্যে কারোর সঙ্গে কারোর মিল ছিল না। কিন্তু প্রিয়াঙ্কা দেবী তার 4 ছেলের বিয়ে দেওয়ার সময় অনেক স্বপ্ন এবং আশা নিয়ে নতুন 4 বৌমাকে বাড়িতে নিয়ে আসে। কিন্তু 4 বৌমা বাড়িতে আসার পর প্রিয়াঙ্কা দেবীর সব স্বপ্ন আশা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কারণ তার 4 বৌমা সবসময় বাড়ি ভাগাভাগি করতে ব্যস্ত থাকে। তারা সবসময় নিজের নিজের ভাগ চেয়ে থাকতো, আর তারা কখনোই একসঙ্গে মিলেমিশে থাকতে চাইতো না। এমনই একদিন, বড় বৌমা, আমাকে 1 কাপ চা দিয়ে যাও না। কতক্ষণ ধরে আর বসে থাকবো বলো তো? যা দেখতে পাচ্ছি এবার তো মনে হচ্ছে নিজেকেই চা বানিয়ে খেতে হবে। কেন, আপনি শুধু আমাকে চা বানিয়ে দিতে বলছেন কেন? এখানে তো আপনার বাকি 3 বৌমাও আছে, আপনি তো ওদেরকেও চা বানিয়ে দিতে বলতে পারেন। আপনি শুধুমাত্র কি আপনার বড় বৌমাকেই চোখে দেখতে পান? এক কাজ করুন না, আমি আপনার সব কাজ করে দিতে পারি, কিন্তু একটাই শর্তে। হ্যাঁ, থাক থাক, তোমাকে আর শর্তটা বলতে হবে না, কারণ তোমাদের 4 বৌমার শর্ত আমি খুব ভালো করেই জানি। তোমরা 4 বৌমা কি চাও সেটা আর আলাদা করে বলতে হবে না। সবই যখন জেনেই গেছেন, তাহলে আর দেরি করছেন কেন বলুন? এই একটা ঘরে আমরা আর থাকতে পাচ্ছি না, এবার আমরা এই ঘরের ভাগাভাগি চাই। দয়া করে এই ঘরটা এবার 4 ভাগে ভাগ করে দিন। আরে, তুমি এই কথা আমাকে বলছো কেন? আমি ভাগাভাগি করার কে বলো তো? তোমরা যে যার স্বামীকে বলে যে যার নিজেদের মতো বাড়ি বানিয়ে নাও, আর নিজেদের নতুন বাড়িতে গিয়েই থাকো। তাহলে আর তোমাদের বাড়িতে গিয়ে কেউ আর কোনো রকম ভাগ চাইবে না। আর এটা আমার ঘর, আমার স্বামী বানিয়েছে। এই বাড়ি আমি কাউকে ভাগাভাগি করতে দেব না। আমি যতদিন বেঁচে আছি এই বাড়িতেই থাকবো, আর আমি এই বাড়িতেই মরতে চাই। ঠিক আছে, তাহলে আপনার চা আপনি নিজেই বানিয়ে খেয়ে নিন, আমাদের আর চা বানিয়ে দেওয়ার কথা বলবেন না। এই বলে 4 বৌমা সেখান থেকে চলে যায়। আর প্রিয়াঙ্কা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ সে কখনোই আশা করেনি যে তার বৌমারা তার সঙ্গে এরকম ব্যবহার করবে। তাই সে মন খারাপ করে নিজের জন্য চা বানাতে রান্নাঘরে চলে যায়। আর এমন সময় মাকে রান্নাঘরে দেখে বড় ছেলে কৈলাস বলে, কি ব্যাপার মা, তুমি রান্নাঘরে কি করছো? ও, চা বানাচ্ছিলে? কই তাহলে দাও, আমাকে 1 কাপ চা দাও। কিন্তু মা, তুমি এরকম করে আছো কেন? তোর বউ তো আমাকে কত অপমান করে চলে গেল, কিন্তু তুই তো কিছু বলতেই পারবি না। তুই কি জানিস বড় বৌমা আমাকে কত কি বলেছে? তাই তো আমাকে নিজের খাবার নিজেই রান্না করতে হচ্ছে, এমনকি চাটা পর্যন্ত বানিয়ে দিতে চাইছে না। দেখ কৈলাস, আমি আর কোনো অশান্তি চাইছি না। তোরা 4 ভাই এবার নিজের নিজের বাড়ি বানিয়ে নে। এই বাড়িটা আমার যেমন আছে তেমনই থাকবে। এই বাড়িটা আমি কিছুতেই ভাগাভাগি করতে দেব না। মা, আমি বাড়ি তৈরি করার জন্য যা টাকা রেখেছিলাম সবই তো বাবার পিছনে খরচ হয়ে গেছে। তাও তো বাবাকে আমি বাঁচাতে পারলাম না, তাই এখন আর আমার কাছে তেমন টাকা নেই। আর তাছাড়া বাড়ি তৈরি করা মুখের কথা তো না। দাঁড়াও, আবার ধীরে ধীরে টাকা রোজগার করি, তারপরেই বাড়ি তৈরি করব। এই বলে কৈলাস মায়ের হাতের 1 কাপ চা খেয়ে অফিসে বেরিয়ে যায়। কৈলাসের কথা শুনে প্রিয়াঙ্কা দেবীরও কিছু বলার থাকে না। আসলে কৈলাসের বাবা ছিল একজন ক্যান্সারের রোগী, আর তার চিকিৎসা করার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন পড়ে। কিন্তু সেই সময় শুধুমাত্র বড় ছেলে কৈলাস একাই বাবার পিছনে অনেক অনেক টাকা ব্যয় করে। কিন্তু অনেক টাকা ব্যয় করার পরও কৈলাস তার বাবাকে বাঁচাতে পারে না। আর এর ফলে এখন কৈলাসের কাছে সেরকম ভাবে টাকা পয়সা থাকে না। তাই কৈলাস চাইলেও নিজেদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করতে পারে না। অন্যদিকে কৈলাসের বাকি 3 ভাই প্রচন্ড পরিমাণে কিপটা ছিল। তারা মনে করে তারা যদি নিজেদের ভাগ নিয়ে বাড়িটা ছেড়ে দেয়, তাহলে তারা আর কখনোই নিজেদের পৈতৃক জায়গা জমি সম্পত্তি পাবে না। আর এমনই ভাবনা চিন্তা করে তারা 3 ভাইও নিজেদের বাড়িঘর তৈরি করতে চায় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর এরই মধ্যে বর্ষাকাল চলে আসে। একদিন রাত্রিবেলা, আচ্ছা মা, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? আপনি আপনার ছেলে বৌমাদের সঙ্গে ঘুমাতে চলে এসেছেন। আপনি বরং ঘরের বাইরে বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়ুন। দেখতেই তো পাচ্ছেন আমাদের একটাই ঘর। এই একটা ঘরের মধ্যে আমাদের 8 জনকে অনেক কষ্ট করে ঘুমাতে হয়। আমার আর ভালো লাগে না। এই একটা ঘরের মধ্যে থাকতে গিয়ে আমাদের আর প্রাইভেসি বলতে কিছুই নেই। আমি বাইরে কোথায় ঘুমাবো বৌমা? বাইরে তো বৃষ্টির জল পড়ছে, তাই আমি বারান্দায় অনেকগুলো বালতি বসিয়ে রেখে এসেছি, যাতে বাড়ির মধ্যে জল না জমে। তা না হলে কিন্তু পুরো বাড়ির মধ্যেই জল ঢুকে পড়বে, আর তোমরাও এই ঘরে ঘুমাতে পারবে না। কৌশানী, তুমি এরকম ভাবে কেন মাকে বলছো? হ্যাঁ, সবাই একটু সরে এসো, মাকে একটু শোবার জায়গা দাও। তোমরা কিন্তু ভুলে যাচ্ছ এটা মায়েরই ঘর। আমরা কিন্তু মায়ের ঘরেই থাকি। মা পারলেই আমাদেরকে কিন্তু এই বাড়ি থেকে বার করে দিতে পারে, কিন্তু মা কিন্তু সেটা করবে না। থাক কৈলাস,
এদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি খুব ভালো করেই বুঝে গেছি আমার চার বৌমা কেমন ধরনের মেয়ে। এরা একে অপরের সঙ্গে কখনোই মিল রাখতে চায় না। আর শাশুড়ি মায়ের কথা তো ছেড়েই দে, এরা তো আমাকে শত্রু বলে মনে করে। ছাড়, অনেক রাত হয়েছে, এসব কথা বলে আর লাভ নেই। একেই বাইরে বৃষ্টি পড়ছে, এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে হয়তো আজকে একটু ভালো ঘুম হবে, না হলে অন্যদিন ঘেঁষাঘেঁষি করে তো ঘুমই আসে না। আপনার যখন ঠান্ডা ওয়েদারে এতটাই ঘুমানোর ইচ্ছা, তাহলে আপনি দয়া করে বাইরে চলে যান, আমাদেরকে এখানে ভালোভাবে ঘুমাতে দিন। আপনি যদি এরকম ননস্টপ বকবক করতে থাকেন তাহলে আমরা কোনোভাবেই ঘুমাতে পারবো না, ঠিক আছে? কৌশানীর মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা দেবী চুপ করে যায়। আর তখন চার বৌমা মিলে ঘেঁষাঘেঁষি করে বেশি বেশি জায়গা নিয়ে ঘুমিয়ে পড়ে। এর ফলে প্রিয়াঙ্কা দেবী ঘুমানোর মতো ঠিক মতো জায়গা পায় না, তাই তাকে মেঝেতেই ঘুমাতে হয়। কিন্তু প্রিয়াঙ্কা দেবী চাইলেও মুখ ফুটে তার ছেলে এবং বৌমাদেরকে কিছু বলতে পারে না, কারণ সেও বুঝতে পারে যে একটা ঘরে এতজন মিলে থাকা সত্যি অসম্ভব ব্যাপার, কিন্তু তবুও তার কাছে কোনো উপায় থাকে না। এভাবেই আরো কয়েকদিন কাটে। এমনই একদিন বাইরে বৃষ্টি হচ্ছে দেখে প্রিয়াঙ্কা দেবী তার বড় বৌমাকে বলে, বলছি বৌমা, তুমি তো পকোড়া বানিয়েছো, তাহলে আমাকেও কি একটু দেওয়া যেতে পারে? আসলে আজকে না আমারও এই বৃষ্টির দিনে পকোড়া খাওয়ার খুবই ইচ্ছা করছে। আপনি আমাকে কেন পকোড়া দিতে বলছেন? আপনার বাকি 3 বৌমাও তো পকোড়া বানিয়েছে, আর ওরাও তো বৃষ্টি দেখতে দেখতে পকোড়া খাচ্ছে। আপনি তো ওদের কাছেও চাইতে পারেন। আপনি বারবার ঘুরে ফিরে আমার কাছে কেন হাত পাতেন আমি তো বুঝতেই পারি না। তুমি কি ভাবছো বৌমা আমি বাকিদের কাছে যাইনি? আমি 3 বৌমার কাছে গিয়েছিলাম, কিন্তু তোমার মতো সবাই একই কথাই বলছে, তাই আমি শেষ পর্যন্ত তোমার কাছে এলাম। এবার তুমিও যদি পকোড়া না দাও তাহলে এবার আমাকে নিজেই বানিয়ে খেতে হবে। আপনি যতদিন নেই বাড়ি ভাগাভাগি করছেন ততদিন আমি আপনাকে কোন রকম কিছু খাবার দেব না, সেটা পকোড়াই হোক না কেন কিংবা অন্য কোনো খাবার হোক। আপনি আগে এই বাড়িটা আমাদের 4 জনের জন্য আলাদা আলাদা ভাগ করে দিন, যাতে আমরা রাত্রিবেলা শান্তি করে ঘুমাতে পারি। কৌশানীর মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা দেবীর খুবই কষ্ট হয়, আর তার কিছু বলার থাকে না। সে অঝোর নয়নে কান্নাকাটি করতে শুরু করে। এমন সময় সেখানে বড় ছেলে কৈলাস চলে আসে। আচ্ছা, তুই তো অফিসে গিয়েছিলিস, হঠাৎ বাড়িতে ফিরে এলি যে? মা, বাড়িতে ফিরে যদি না আসতাম তাহলে তো তোমার আজ এই অবস্থা দেখতে পেতাম না। তুমি আমাকে মিথ্যা কথা বলছো, তাই না? আমি সব জানি। আর এই যে কৌশানী, তুমি যা পকোড়া ভেজেছো ওগুলো মাকে দিয়ে দাও। আমাকে যদি আর বলতে হয়েছে তাহলে কিন্তু আমি তোমাকে এই বাড়ি থেকে বার করে দেবো বলে দিলাম। আর তুমি বারবার ভাগাভাগি করার কথা কেন বলো তো? তুমি কিন্তু ভুলে যাচ্ছ এটা মায়ের বাড়ি, তোমার বাড়ি নয়। আর হ্যাঁ, আমি আলমারিতে একটা ইম্পর্টেন্ট ফাইল রেখে চলে গিয়েছিলাম, ওটা নিতে এসেছিলাম। কৈলাস তার বউ কৌশানীকে অর্ডার দিয়ে ফাইল নিয়ে সেখান থেকে চলে যায়। আর কৌশানী বাধ্য হয়ে তার শাশুড়ি মাকে নিজের পকোড়ার প্লেটটা ধরিয়ে দেয়। এর ফলে কৌশানী তার স্বামীর উপর প্রচন্ড পরিমাণে রেগে থাকে। অন্যদিকে এমন দৃশ্য দেখে কৌশানীর 3 জা ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে, যার ফলে কৌশানী আরো রেগে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর প্রিয়াঙ্কা দেবীকে এভাবে কষ্ট করতে দেখে 4 ভাই কিছুতেই সহ্য করতে পারে না। বিশেষ করে কৈলাস তার মাকে কিছুতেই আর কষ্টের মধ্যে দেখতে পারে না। তাই কৈলাস একদিন ঠিক করে সে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি তৈরি করবে, আর সেই বাড়িতে সে তার মা এবং বউকে নিয়ে থাকবে। কিন্তু কৈলাসের এরকম সিদ্ধান্ত শুনে প্রিয়াঙ্কা দেবী বলে, খোকা, তুই এই বাড়ি ছেড়ে আমাকে নিয়ে চলে যাবি ভাবছিস? কিন্তু আমি এই বাড়ি ছেড়ে তো কখনো যাব না। যতই কষ্ট হোক না কেন, যতই বৃষ্টির জল পড়ুক না কেন, আমি এই বাড়িতেই থাকবো। কারণ এই বাড়িটা তোর বাবা নিজে হাতে তৈরি করেছিল। এই বাড়িতে তোর বাবার অনেক স্মৃতি আছে। আমি এই বাড়ি ছেড়ে কখনো যাব না। আমি যতদিন আছি এই বাড়িতেই থাকবো, আর আমি এই বাড়িটাও ভাগাভাগি করতে দেব না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি বৃষ্টির মধ্যে বারান্দাতে থাকুন আর নিজের রান্না নিজেই করে খাবেন। কারণ আমরা আপনাকে রান্না করে ঢুকতে দেব না। কারণ ওইটুকু একটা ছোট্ট রান্নাঘরে একজনের চেয়ে বেশি লোক দাঁড়িয়ে রান্না করতেও পারবে না। আর বাবাও তো বড্ড বোকামি করেছে। রান্নাঘরটা যদি একটু বড় রকম ভাবে তৈরি করতো তাহলে কত ভালো হতো বলুন তো। কিন্তু তখন তো আমি আর জানতাম না যে আমার ছেলেদেরকে আমি মানুষের মতো মানুষ করতে পারবো না। আমার ছেলেরা তো শিক্ষিত হয়েও এখনো মানুষ হয়ে উঠতে পারিনি। মা, সেই জন্যই তো বলছি এই বাড়ি ছেড়ে আমাদের সঙ্গে চলো। কিসের জন্য তুমি এখানে থাকবে? তোমার 3 ছেলে এই বাড়ি ছাড়তে চাইছে না, কেননা ওরা ভাবছে এই বাড়ি ছেড়ে দিলে তুমি আর ওদের এখান থেকে কোনো জায়গা জমির ভাগ দেবে না, সেই জন্য। আমি তো বলেই দিলাম এই বাড়ি আমি কখনোই ভাগাভাগি করতে দেব না। তোরা 4 ভাই নিজেদের মতো আলাদা বাড়ি তৈরি করে নে। আর হ্যাঁ, তোদের বাড়িতে আমি জীবনে কখনো যাব না। আশা করছি এতে তোদের কোনো সমস্যা হবে না। তোরা তোদের নতুন বাড়িতে সুখেই থাকবি। মায়ের কথা শুনি কৈলাসের 3 ভাইয়ের কিছু করার থাকে না।
তারা বুঝতে পারে যাই হয়ে যাক না কেন তাদের মা কিছুতেই সেই বাড়ি ভাগাভাগি করবে না। এরকম ভাবে আরো কিছুদিন কাটে, কিন্তু হঠাৎই এমন একটা সময় আসে যে প্রিয়াঙ্কা দেবীকে বাড়ি ভাগাভাগি করতে হয়। কারণ একদিন প্রিয়াঙ্কা দেবী হঠাৎই প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, আর তখন তার 4 বৌমা এবং 3 ছেলে আবার বাড়ি ভাগাভাগি করার কথা বলে। দয়া করে তোমরা এখন এসব কথা বলো না, আমার শরীর খুব অসুস্থ। আমি এখন কিভাবে তোমাদেরকে বাড়ি ভাগাভাগি করে দেব? আমার বড় ছেলেকে আসতে দাও, তখন না হয় একটা বিচার হবে। দয়া করে এখন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। এরকম করে আমাকে ফেলে রেখো না, আমার শরীর ভীষণ খারাপ। আমি যদি তোমাদের নিজের মা হতাম তখন কি তোমরা আমার সঙ্গে এরকম করতে পারতে? প্রিয়াঙ্কা দেবীর কোনো কথাতেই তারা পাত্তা দেয় না। তারা শুধু বাড়ি ভাগাভাগি করার জন্য জেদ ধরে বসে থাকে। তাই প্রিয়াঙ্কা দেবী বাধ্য হয়ে তার বড় ছেলে বাড়ি আসার আগেই সেই বাড়ি ভাগাভাগি করে দেয়। এর ফলে কারোর রান্নাঘরে জায়গা হয়, আবার কেউ ঘরের মধ্যে জায়গা পায়, আবার কেউ বা বাথরুমের দিকের অংশ পায়। আর এরকম ভাবে নিজেদের বাড়ি ভাগাভাগি করার পর কেউই শান্ত হতে পারে না। কারণ মেজ বৌমা এবং ছোট বৌমা তারা এমন জায়গা পেয়েছিল যে সেখানে রান্না বান্না করার মতো কোনো পরিস্থিতি থাকে না। তাই তাদেরকে দুদিন না খেয়ে কাটাতে হয়। তারা শুধুমাত্র বাইরের খাবার খেয়ে নিজেদের পেট ভরায়। আর এরই মধ্যে হঠাৎ করে কৈলাস বাড়িতে ফিরে আসে। আর কৈলাস কিছুতেই বাড়ির এরকম ভাগাভাগি মেনে নিতে পারে না। তাই সে ঠিক করে এবার সে নিজের বাড়ি বানিয়েই ছাড়বে। মা, তোমার বাড়ির এই অংশ আমি নিতে চাই না, কারণ আমার 3 ভাই ওরা তো 1 নম্বরের লোভী। তাই ওরা এই বাড়ির অংশ একটুখানি হলেও ছাড়তে পারবে না। কিন্তু আমার এসব চাই না, তাই আমি লোন নেবো ভেবেছিলাম, আর নিয়েও নিয়েছি। আর আমার বাড়ি তৈরির কাজ কাল থেকেই শুরু হয়ে যাবে। আমি যা ভাগাভাগি করে দিয়েছি এটাতে আর পরে আমাকে কথা শুনতে হবে না। আমি অনেক ভেবে দেখলাম, আমি যদি ভাগাভাগি না করতাম তাহলে হয়তো তোরা 4 ভাই আমাকে অনেক গালমন্দ করতিস, আর যেগুলো আমাকে উপর থেকেই শুনতে হতো। মায়ের মুখে এমন কথা শুনে তার 4 ছেলে এবং 4 বৌমা মাথা নত করে নেয়, কিন্তু তারা কোন মুখে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না। কিছুদিনের মধ্যেই 4 ভাই নিজেদের মতো জমি কিনে সেখানেই বাড়ি তৈরি করে। কিন্তু মায়ের কথা তারা কেউ ভুলতে পারে না। তাই তারা সকলেই প্রিয়াঙ্কা দেবীকে নিজেদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করে। তবে প্রিয়াঙ্কা দেবী তাদের সঙ্গে পুরোপুরিভাবে না থাকলেও মাঝে মধ্যে ইচ্ছা হলে সে ছেলে বৌমার বাড়িতে গিয়ে থাকতো। আর এভাবেই তারা হাসি খুশি দিন কাটাতে থাকে। ছি ছি, ননদ বৌদির লাজ লজ্জা শরম বলে কিচ্ছু নেই। দুজনে মিলে কি শুরু করেছে। ঋত্বিকা দিদির বাড়ির মেয়ে যেমন বৌমাও তেমন। এদের মতো চরিত্রহীন পৃথিবীতে বোধহয় আর একটাও নেই। বাড়ির মেয়ে ছেলেদেরকে নিয়ে চড়ে বেড়াচ্ছে, তার সাথে বাড়ির বৌমাও পরপুরুষের সঙ্গে ঘোটালা করছে। এভাবেই নৈপুকুর গ্রামের মহিলারা মোনা এবং লিপিকার নামে বদনাম করছিল। লিপিকা তার স্বামী মোহন, শাশুড়ি মা ঋত্বিকা দেবী এবং এক ননদ মোনার সঙ্গে বসবাস করত। লিপিকা ও মোনার মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। তাদের দুজনকে দেখে 2 বন্ধু বলে মনে হতো। একদিন বিকেলবেলা ননদ বৌদি দুজনেই ছাদে বসে বাদাম খেতে খেতে গল্প করছিল। তখন সেখানে ঋত্বিকা দেবী চলে আসে। ঋত্বিকা দেবীকে দেখেই ননদ বৌদি দুজনেই শান্ত হয়ে যায়। কি ব্যাপার? হ্যাঁ, এখনই তো দুজনে বেশ গল্প করছিলে, আর আমাকে দেখতেই তোমাদের মুখ বন্ধ হয়ে গেল কেন? কি বলছিলে আমিও একটু শুনি। 2 ননদ বৌদি কি এমন রসালো গল্প হচ্ছিল যে দুজনে হেসে হেসে লুটোপুটি খাচ্ছিলে? না না মা, তেমন কিছু নয়। আমি আমার কলেজ লাইফের কথা বলছিলাম মোনাকে। আমি কলেজ জীবনে অনেক এনজয় করেছি, সেগুলো শুনেই মোনা হাসাহাসি করছিল। মা, তুমিও না আমাদের ননদ বৌদির মধ্যে নাক গলাচ্ছ। তোমার তো শখ কম নয়। যাও, নিজের কাজ করো। আমাদের দুজনের কথা কাউকে বলা যাবে না, এগুলো খুবই পার্সোনাল। ঠিক আছে, ভালো হয়েছে। তুই এখন তাড়াতাড়ি একবার মার্কেট থেকে 1 কেজি চিনি আর কয়েকটা নারকেল কিনে নিয়ে আয় তো। খুব শীত পড়েছে, এই শীতকালে পিঠে খেতে খুবই ভালো লাগবে। ঠিক আছে মা, যাচ্ছি। টাকা দাও তাড়াতাড়ি। এই মোনা, তুমি এভাবে মার্কেটে যাবে? একটু ভালো মতো সেজে গুজে ভালো জামা কাপড় পরে যাও। এরকম পাগলির মতো গেলে কোনো ছেলে কিন্তু পাত্তা দেবে না। হ্যাঁ বৌদি, তুমি ঠিক বলেছ। বাইরে যখন যাচ্ছি একটু স্টাইল মেরে যাই। মোনা খুব সুন্দরভাবে সেজে মার্কেটে চলে যায়। মার্কেটে সে যখন কেনাকাটা করছিল তখন তার সঙ্গে সবুজের দেখা হয়। মোনা ও সবুজ একে অপরকে দেখে খুবই খুশি হয়। মোনা ও সবুজ দুজনে একই কলেজে পড়াশোনা করত। তারা দুজনে একে অপরকে পছন্দ করত।
কিন্তু সবুজ যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত ছিল, তার কোনো রকমের আর্থিক ইনকাম ছিল না, তাই সে মোনাকে বিয়ের প্রস্তাব দিতে দ্বিধাবোধ করত। মোনা, তুমি কেমন আছো? আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? মোনা, আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। আশা করছি তুমি আমাকে পছন্দ করো, আর আমাকে বিয়ে করতে তোমার এখন আর কোনো আপত্তি নেই। সবুজের কথা শুনে মোনা খুবই খুশি হয়। না সবুজ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার খুব ভয় করছে। মা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়, আমাকে একটু সময় দিতে হবে। আগে আমাকে বৌদির সঙ্গে কথা বলতে হবে, একমাত্র বৌদি আমাদেরকে হেল্প করতে পারবে। সবুজ ও মোনা যখন রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলছিল, তখন তাদের এক প্রতিবেশী বুলটি তাদের দুজনকে দেখে ফেলে। বুলটি মনে মনে ভাবে, ওরে বাবা, কি সর্বনাশ! এটা ঋত্বিকা দিদির মেয়ে তো। এ বাবা, লাজ লজ্জার মাথা একেবারে খেয়ে বসেছে দেখছি। ছি ছি ছি, দিন দুপুরে রাস্তার মাঝে দাঁড়িয়ে এরকম ছেলেদের সঙ্গে প্রেম লীলা চালাতে লজ্জাও করছে না। যাই, পাড়ায় গিয়ে সবাইকে ব্যাপারটা জানাতে হবে। সে তাদের পাড়ার মহিলা গ্রুপের কাছে গিয়ে বলে, এই তোমরা জানো আজকে আমি কি দেখলাম? ওই যে ঋত্বিকা দিদির মেয়ে মোনা, একেবারে বিগড়ে গেছে মেয়েটা। আজকে বাজারে একটা ছেলের সঙ্গে রঙ্গলীলা করছিল জানো। এভাবেই বুলটি মোনার নামে পাড়া পড়শির কাছে বদনাম করতে থাকে। মোনার ব্যাপারে এমন বাজে কথা মুহূর্তের মধ্যেই সকলের কান পর্যন্ত পৌঁছে যায়। পাড়া সবাই মোনাকে নিয়ে আলোচনা করতে থাকে। মোনা বাজার থেকে বাড়ি ফিরে এসে তার বৌদি লিপিকাকে বলে, বৌদি বৌদি, তাড়াতাড়ি আমার ঘরে চলো, তোমার সঙ্গে একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে। চলো শিগগিরই চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও, একটা কাজ করছি তো। কি কথা রে, এত লাফালাফি করছিস কেন? বাজারে গিয়ে কি এমন কাণ্ড ঘটলো? না মা, কিছু না, কথাটা তোমাকে বলা যাবে না। বৌদি তুমি চলো না তাড়াতাড়ি। মোনা জোর করে তার বৌদিকে ঘরে নিয়ে যায় এবং সবুজের কথা সে তার বৌদিকে সব বলে। সবটা জানার পর লিপিকা বলে, বুঝলাম, মাকে বোঝানো কিন্তু খুবই মুশকিল। এমনিতেই মা খুব রাগী, তবে মাকে কিছু বলার আগে আমি ছেলেটার সঙ্গে আলাপ করব। আমি আগে ছেলেটাকে পরীক্ষা করে দেখব। ছেলেটা যদি সত্যি ভালো হয় আর তোমার যোগ্য হয়, তবে আমি মাকে তোমাদের বিয়ের ব্যাপারে বলবো। ঠিক আছে বৌদি, তুমি ঠিকই বলেছো। ছেলেটা ভালো কিনা অবশ্যই জানা দরকার। দাঁড়াও, আমি সবুজকে ফোন করে কালকে দেখা করতে বলছি। মোনা সবুজকে ফোন করে তাদের বাড়ির কাছাকাছি একটি ক্যাফে শপে দেখা করতে বলে। পরের দিন সময় মতো সবুজ নির্দিষ্ট স্থানে চলে আসে, যেখানে লিপিকা ও মোনা আগে থেকেই সবুজের জন্য অপেক্ষা করছিল। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি দেখি কি খাবার অর্ডার করা যায়। এই বলে মোনা সেখান থেকে চলে যায়। আসলে সে সবুজ এবং লিপিকাকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিচ্ছিল, যাতে তার বৌদি সবুজকে পরীক্ষা করে দেখতে পারে। হ্যালো হ্যান্ডসাম, তোমাকে যতটা সুন্দর ভেবেছিলাম তুমি তো তার থেকেও অনেক বেশি ভালো। আমি এখানে এসেছিলাম আমার ননদের বিয়ে ঠিক করতে, কিন্তু এখন তোমাকে দেখে মনে হচ্ছে আমি যদি তোমার গার্লফ্রেন্ড হতাম তাহলে কতই না ভালো হতো। এ কি বৌদি, এসব আপনি কি বলছেন? আপনি ম্যারিড হয়ে এসব বলছেন? সত্যি আমি এগুলো আপনার কাছে কখনোই আশা করিনি। ও বুঝলাম, আমি ম্যারিড বলে তোমার সমস্যা, তাই তো? আরে তুমি বললে আমি তো আমার বরকেও ছেড়ে দেব। ভালো করে ভেবে দেখো, আমি কিন্তু আমার ননদের থেকে দেখতে অনেক বেশি সুন্দর, আর তোমার সঙ্গে আমাকে দারুণ মানাবে। আর তাছাড়া আমার বিয়ের মাত্র 3 মাস হয়েছে, তোমার কোনো প্রবলেমও হবে না। সবুজ লিপিকার কথা শুনে খুবই রেগে যায়। ছি, আপনার লজ্জা করছে না এসব বলতে? আপনি এতটা নির্লজ্জ কি করে হতে পারেন? দাঁড়ান, আমি ওনাকে ডাকছি, আমাকে সব বলে দেব। কাম ডাউন সবুজ, রাগারাগি করো না। আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি লয়াল কিনা। তুমি পরীক্ষায় পাশ করে গেছো, আমার ননদের সঙ্গে আমি তোমারই বিয়ে দেব। এটা শুনে সবুজ খুবই খুশি হয় এবং সে লিপিকার সঙ্গে হেসে খেলে কথা বলতে থাকে। তাদের দুজনকে কথা বলতে দেখে ফেলে বুলটির মেয়ে নন্দিতা, যে কিনা ওই কফি শপে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বসে বসে গল্প করছিল। ইস কি নির্লজ্জ বউরে বাবা, বিয়ের পরও এসব করে বেড়াচ্ছে। ছি ছি ছি, এদের মান সম্মান বলে কিছুই নেই দেখছি। কালকেই তো শুনছিলাম মায়ের মুখে এর ননদ মোনা ছেলেদের সঙ্গে মস্তি করে বেড়াচ্ছে, আর আজ থেকে বৌদিও শুরু করে দিয়েছে। এই বিপ্লব, আমি বাড়ি যাচ্ছি, মাকে গিয়ে এই খবরটা জানাতে হবে। এই বলে নন্দিতা বাড়ি ফিরে আসে। সে বাড়ি এসে তার মাকে লিপিকার ব্যাপারে অনেক বাজে বাজে কথা বলে।
বুলটি আর এক মুহূর্ত দেরি না করে সে পাড়ায় গিয়ে লিপিকার নামেও বদনাম করতে শুরু করে। ছি, ননদ বৌদির লাজ লজ্জা শরম বলে কিছু নেই। দুজনে মিলে কি শুরু করেছে? ঋত্বিকা দিদির বাড়ির মেয়ে যেমন বৌমাও তেমন। এদের মতো চরিত্রহীন পৃথিবীতে বোধহয় আর একটাও নেই। এভাবেই ধীরে ধীরে মোনা ও লিপিকা দুই ননদ বৌদির বদনাম চারিদিকে রটে যায়। কিছুদিনের মধ্যেই এই খবর ঋত্বিকা দেবীর কানেও আসে। লিপিকা আর মোনা যেখানে যায় তাদেরকে দেখে সবাই আজে বাজে কথা বলতে শুরু করে। ছি, আমি কোনোদিনও ভাবিনি বৌমা তুমি এভাবে আমার মেয়েটাকে নষ্ট করবে। তোমার জন্য আমার মেয়েটা খারাপ হয়ে গেল। তুমি তো একটা চরিত্রহীন মেয়ে। তোমার বর থাকতে তুমি পরপুরুষের সঙ্গে সম্পর্ক করছো, আর আমার মেয়েটাকেও তুমি এসব করতে উস্কে দিচ্ছ। মা, তুমি বৌদির নামে একটাও বাজে কথা বলবে না। তুমি কিছু না জেনে বৌদিকে এমন অপবাদ দিতে পারো না। পাড়ার লোকের কথা শুনে তুমি আমাদের অপবাদ দিচ্ছ। তুমি জানো আসল ব্যাপারটা কি? মোনা তার মাকে সব কথা খুলে বলে। ঋত্বিকা দেবী পুরো ব্যাপারটা বুঝতে পারে। বুঝলাম, ওই বুলটি আর ওর মেয়েই তাহলে তিলকে তাল করেছে। তবু বৌমা, তোমারও ভুল আছে। তুমি আগে আমাকে জানাতে পারতে ব্যাপারটা। যাক, আমি আর কাউকেই পরোয়া করব না। আমার বাড়ির মেয়ে বউয়ের উপর আমি সন্দেহ করে ভুল করেছি। ঋত্বিকা দেবী কিছুদিনের মধ্যে সবুজ ও মোনার বিয়ে দিয়ে দেয়। বুলটি ও তার মেয়ে সবুজকে দেখে তাদের ভুল বুঝতে পারে। ঋত্বিকা দেবী তাদেরকে উচিত জবাব দেয়। বিয়ের পর খুবই দুঃখের সঙ্গে মোনা তার একমাত্র কাছের বন্ধুস্বরূপ বৌদিকে বিদায় জানিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে।